দর্শক, ফিরে এলাম পূর্বাচল রিজেন্ট সংবাদ সংলাপে। আমি নাইমুল ইসলাম খান আপনার কাছে আসছি। নাইম ভাই, আপনি যে প্রস্তাবনাটি দিলেন, এটি একটি মানে রাষ্ট্রের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। আমরা জানি যে হয়তো মৌলিক অসুখগুলো সারিয়ে ফেলা বা যে যে কারণে দেখি, কিন্তু ধরুন এই প্রস্তাবনাটি নিয়ে যেমন ভাবলে আমাদের স্বস্তি লাগে, ঠিক তেমনই কিন্তু আমরা ঠিক ততটাই অস্বস্তিতে পড়ি যখন চিন্তা করি আমরা ঘরে ফিরে যাচ্ছি, আমাদের সন্তান স্কুলে যাচ্ছে। এবং যে কথাটি বারবার আমি গত কদিন বলার চেষ্টা করছি, আজকেও বলবো, যে মানুষেরা, যে সহনাগরিকেরা মারা যাচ্ছেন, এটা কিন্তু কোনো কে কোন ভোটটা কোথায় দিতে এটুকু কিন্তু আমরা জানি না। হয়তো এদিকের ভোটার নয়, ওদিকের ভোটার, বা ভোটার হওয়ার বয়স হয়নি এমন মানুষগুলো যে মারা যাচ্ছেন, এই দায়টি কাদের দেবেন? আমি একটা কথা বলি, আমরা আপাতত বড় আলোচনাগুলো থেকে সরে আসি, মৃত লাশগুলো কাঁধে নেই। আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে কবির ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো আমি মোটামুটি তখন বুঝে গিয়েছিলাম যে উনি কি বলবেন অন এয়ারে। তো আমি ওনার প্রতি যাতে অবিচার না হয়, আমি ওই প্রসঙ্গটাতে নিজে ঢুকি নাই, তাহলে কবির ভাই আর বলবে কি। তো কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ তো নাই, বরং আপনি যদি আমাকে প্রায়োরিটাইজ করতে বলেন, তাহলে এই মুহূর্তের প্রথম কাজ আমাদের হচ্ছে সন্ত্রাস এবং সহিংসতা বন্ধের জন্য জাতীয় ঐক্যমত্যের কাজ করা, আর অ্যাক্ট করা, যে জিরো টলারেন্স, এটা তো আলোচনার অপেক্ষাই রাখে না। এবং উনি খুব কারেক্টলি পার্টিনেন্টলি ওই রেফারেন্সটা দিয়েছেন প্যারিসে। এখন এটা দেখেন, একটা মুসলমান ছেলে কয়েকজন ইহুদিকে বাতিয়েছে একটা স্টোরে, তাকে ফ্রেঞ্চ সরকার নাগরিকত্ব দিয়েছে। আবার যারা যারা সম্ভাব্য এদের সাথে যুক্ত বা একই রকম কাজে ছিল, তাদের ব্যাপারে কিন্তু একদমই শক্ত হাতে পুরো ইউরোপেরই বিভিন্ন দেশে অ্যাকশন চলছে। এক্স্যাক্টলি আমারও কথা তাই। এটা নিয়ে দেখেন, এটা এমন একটা কথা, আপনি দেখেন যে কাউকে জিজ্ঞেস করেন, কেউ এর বিরোধিতা করতে পারবে না। কিভাবে বিরোধিতা করবে? যে আমি বলবো যে গতকাল যে ছেলেটা মারা গেল, বা যে গাড়িটাতে অগ্নিসংযোগ বা পেট্রোল বোমা ছোড়া হলো, এটার ব্যাপারে শক্ত হাতে নিষ্ঠুরভাবে আইনের প্রয়োগ করতে হবে, এই কথাটার বিরোধিতা করার স্কোপ কোথায়? সুতরাং এই জায়গাটাতে শক্ত হাতে নামতে হবে। যদি আপনি বলেন যে ওই যে রাজনীতির যে আমি জাতীয় সন্ধির কথা বললাম, জাতীয় সন্ধিটা আগে না এই সন্ত্রাস ও সহিংসতা দমন করা আগে? অবশ্যই এটা আগে। কারণ আমি যদি সন্ত্রাস এবং সহিংসতাটা দমন না করি, তাহলে ওই সংলাপের পরিবেশই তো তৈরি হবে না, আমরা তো এখানে আলোচনা করতে পারবো না। এটাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা প্রায়োরিটির ব্যাপারে এখানে কারোরই কোনো সংশয় থাকার কিছু নাই। সুতরাং এই জায়গাটাতে শক্তভাবেই আমাদেরকে নিতে হবে। এবং এইখানে মানে এটার সাথে মানে কোনো একটি দলের বা কোনো একটা গোষ্ঠীর, এমনকি সাধারণ মানুষেরও অনেক সময় সাধারণ নাগরিক অধিকারও সাময়িকভাবে রহিত করতে হয়, যাতে সন্ত্রাসটা দমন করা যায়। এটা কিন্তু দেখেন পাকিস্তানে কি হয়েছে, একটা বোধোদয় হয়েছে, ওদের 145টা শিশু যখন একসাথে মারা গেল। এখন আমার মাঝে মাঝে ভয় লাগতেছে যে পাকিস্তান থেকে আবার এক্সপোর্ট হয়ে এটা বাংলাদেশে আসে কিনা, পাকিস্তান ভালো হবে আর আমরা ওই রাজ্যে ঢুকবো কিনা। এটার জন্য কখনো হতে না পারে, আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে যে পাকিস্তানে ওরা কিন্তু দেখেন সবগুলি রাজনৈতিক দল মিলে মিলিটারিকে 2 বছরের জন্য মানে একটা মিলিটারি কোর্ট করে ওদেরকে বিচার করার অধিকার দিয়েছে 2 বছরের জন্য। এবং পাকিস্তান দায়িত্ব নিয়েছে যে বাকি 2 বছরের মধ্যে তারা সিভিল কোর্টের ওইভাবে প্রপারলি আইন করে টোরে তৈরি করবে। 2 বছর পরে এটা সিভিল কোর্টে চলে আসবে। তো তাদের যে, এবং তারা যে গুড টেরোরিস্ট আর ব্যাড টেরোরিস্টের ডেফিনেশন থেকে এই প্রথম বেরিয়ে আসার চেষ্টা করছে, আমরা অন্তত অ্যাপারেন্টলি দেখছি। তো আমাদের এখানে আমরা একটু সৌভাগ্যবান যে আমরা পাকিস্তানের মতো অত খারাপ অবস্থায় নাই, কিন্তু ইতিমধ্যেই আমাদের প্রতিদিনই মৃত্যু আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে, আগুনে দগ্ধ হওয়ার মুখোমুখি হতে হচ্ছে, আমাদেরকে অর্থনীতির প্রতিদিন ক্ষতির শিকার হতে হচ্ছে, যেটা ভাবি আমাদের আলোচনায় বললেন। তা আমার মনে হয় যে এই জায়গাটা ইম্পর্টেন্ট। কবির ভাইয়ের সাথে হয়তো একাডেমিক ডিবেট হতে পারে যে ডেমোক্রেসি আগে না অর্থনীতি আগে, আমার সাথে আসলে খুব বিরোধ হবে না। অ্যাকচুয়ালি অনেক সময় আমরা প্রায়োরিটি বলতে যেটা বুঝি যে পরপর লেখা, এটাই তো প্রায়োরিটি। আসলে একটা ছাড়া ওইটা না, আসলে একের ক যদি হয় আমাদের অর্থনৈতিক ভাবে, কারণ আমরা অর্থনৈতিক ভাবে রাজনীতির নামে নৈরাজ্য আমাদেরকে অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এখন রাজনীতিকে একটু ব্যাকসিটে দিতে হবে, অর্থনীতিকে ফ্রন্ট সিটে। বাট গণতন্ত্রকে দুর্বল করে নয়, কিন্তু গণতন্ত্রকে দুর্বল করা
না করা, অর্থাৎ গণতন্ত্রকে সবল করার জন্য আমাদের কিন্তু মন মানসিকতা, আমাদের রীতি রেওয়াজ, আমাদের ইনস্টিটিউশন সবগুলি কিন্তু রেডি না। আসলে আমাদের নির্বাচন কমিশনটা আমরা যেরকম করে চাই হয় নাই, আমাদের স্থানীয় সরকার যেরকম হওয়ার কথা সবাই অন্ততপক্ষে রাউন্ড টেবিলে ডিসকাস করে এগ্রি করে সেরকম করে নাই। নারীর অংশগ্রহণ সংসদে কিংবা সংসদের বাইরে, এগুলো নিয়ে কিন্তু নারী সমাজের মধ্যে আরো আশা প্রত্যাশা আছে এবং ন্যায্য দাবি আছে। সুতরাং এইগুলি দেখতে হবে আমাদের। আর ফান্ডামেন্টালস তো বলেছি, যা কিছুই হবে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই ভিত্তির উপরে দাঁড়িয়ে আমাদের কালো টাকার দৌরাত্ম্যটা কমানো, আমাদের যেটাকে বলে দুর্নীতি ঠেকাতে বা প্রতিরোধ করতে আমরা কি করব, এই সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা। এটা কিন্তু একদিন, 2 দিন, 1 মাসের কাজ না। আমরা যখনই সংলাপের কথা বলি, আমি ওই আশঙ্কাটা আমি চিন্তিত এই জন্য যে ওই সংলাপটা খুবই ন্যারো ফোকাসড সংলাপ, একটা নির্বাচন নিয়ে আলোচনা হয়। কিন্তু আমাদেরকে তো 25 থেকে 50 বছরের নির্বাচন ব্যবস্থা তৈরি করার আলোচনা দরকার, 25 থেকে 50 বছরের জন্য। এবং আমাদেরকে এমন ভাবেই এই ট্রানজিশনটা পার করতে হবে যেন সম্ভব হলে 50 বছর আমরা একটা স্থিতিশীলতা পাই। এই 50 বছরে আমাদের প্রকৃত পক্ষে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করেছিল, সেটার ফল, সেটার রেজাল্ট যেন এই 50টা বছর এই দেশের মানুষ ভোগ করতে পারে, তারা যেন অর্থনীতিতে সেভাবে অংশগ্রহণ করতে পারে, সেভাবেই করতে হবে। ধন্যবাদ সৈয়দ আলী কবির। একটা চমৎকার জায়গা আছি আমরা। আহমেদ আল কবির চমৎকার পয়েন্টে আছে। এই ব্যাপারে তো নাইম ভাই যা বলছেন, আমি এটাতে কোনো অবস্থাতেই এটাতে কোনো দ্বিমত করি না। এটাতে সবগুলো ব্যাপারেই যে কথা বলা হয়েছে এইটা বাস্তবসম্মত, এবং আমরা প্রায়োরিটাইজ যখন করি আমরা পুরা জিনিসটা বলি যে এইগুলো একটা বাদ দিয়ে আরেকটা নয়, কিন্তু আমার কাছে খাতোয়ারি এইটা হয়তো যে অগ্রাধিকার পাবে। কিন্তু এখন যেটা ঘটছে এটা কিন্তু বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। এখন যেটা ঘটছে এইটাকে উন্নয়নের কার্যক্রম ভাবি, যেটা বললেন, যেটা হচ্ছে যে উন্নয়নের যে গতি সঞ্চারিত হয়েছে, যে আমাদের অর্থনীতিতে যে প্রবৃদ্ধি অর্জন আমরা করছি, যে এখন এই বছরের ফোরকাস্ট ছিল, আপনি মনে আছে যে বছর শুরুর আগে, আর্থিক বছর শুরু হওয়ার আগে বিশ্ব ব্যাংক, এডিবি সবাই বলতেছিল এইবার 6% হবে না, কারণ এই যে ধাক্কাটা সামলাই করতে পারবে না। কিন্তু যখনই সরকার যে দায়িত্ব নিয়ে, নতুন সরকার দায়িত্ব নিয়ে গতি সঞ্চার করলো, তখন এখন তারা রিভাইজ করে বলতেছে এটা 6.5-এ চলে যাবে, এটা কোনো আটকাবে না। এখন যারা, আর সরকার বলছে 7 পয়েন্ট হবে গ্রোথ, 0.5 নিয়ে, হ্যাঁ, কিন্তু এটা তো এস্টিমেটস। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। এইখানেই আমি বলতেছি, যেটা হচ্ছে যে আমার উন্নয়নই হচ্ছে আমার মূল চাবিকাঠি, এবং আমাকে অবশ্যই উন্নয়নকে প্রাধান্য দিয়ে আমাদের অর্থনীতির যে, যেমন শুধু প্রবৃদ্ধি নয়, আপনি মাথাপিছু আয় ধরেন, আপনি এমনকি এক্সপোর্ট টার্গেটস, আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমাদের এই দেশে হচ্ছিল না। সবাই বলতে একটা মোটামুটি ভাবে একটা সেক্টর ওরিয়েন্টেড আমাদের এক্সপোর্ট ছিল। এই প্রথমবারের মতো আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হয়েছে, এবং শুধু তাই ডাইভার্সিফিকেশন হয় নাই, অনেকগুলো নতুন নতুন খাত আমাদের এই এক্সপোর্ট সামনে আসছে, এবং নতুন নতুন মার্কেট ডাইভার্সিফিকেশন হয়েছে, যেটা আগে ছিল না। আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশনে আমরা ট্রেডিশনাল মার্কেটে ছিলাম। এই সবগুলো যখন একটা নবীন অবস্থায় আমরা, এমনকি আজকের খবরটা যদি আপনি দেখেন যে সৌদি আরবিয়া এবং বাংলাদেশ আমাদেরকে যে 7 বছর তারা বন্ধ রাখছে, এবং এটা কিন্তু বড় স্টোরি হতে পারতো, এটা কিন্তু মিডিয়াতে ভালো করে আসলো না কেন বুঝলাম না। সৌদি আরবের এই খবরটা কিন্তু এটা বড়, এবং শুধু এটা না, এই 7 বছরের আগে যে বন্ধ করছিল, যেটা যখন এই গভর্নমেন্টের আসার আগে ওই যে মিলিটারি, কিন্তু ঘটনাটা ঘটছিল আরো আগে 2005-6 সালে মারামারির থেকে নিয়ে, কাটাকাটি ওই যে দা নিয়ে মারামারি করছে সৌদি আরবে, মূল ঘটনা কিন্তু ওইখান থেকে শুরু। অর্থাৎ পুরো ঘটনাগুলোকে খাটো করে দেখে আমরা এই পুরো বড় সংকট কাটা সৌদি আরবের সাথে আমাদের, যেটা আমি বলবো যে এটা হলো যে সরকার পেশেন্স রেখে আলাপ আলোচনার মাধ্যমে এই অবস্থানে, মানে সরকার একটি বড়, ফরেন মিনিস্ট্রি একটি বড়, শুধু তাই না, মালয়েশিয়া বা অন্যান্য দেশের, হ্যাঁ এইখানে অনেকের প্রশ্ন থাকবে এটা G2G হবে না,
হবে না জিটিজির পাশাপাশি যে প্রাইভেট সেক্টরও কবির ভাই একটু জিটিজির পাশাপাশি একটু প্রাইভেট সেক্টরকে দেন। আমি আই ফুললি এগ্রি। এটা একটু তদবির করেন না, আমি ব্যক্তিগতভাবে মনে করি পাশাপাশি শুধু জিটিজি করতে গিয়ে মালয়েশিয়ার পটেনশিয়ালটাই ব্যবহারই করা গেল না। শুধু তাই নয়, আমি আর একটু যোগ করবো, যেটা হলো যে আমাদের ব্যুরোক্রেসি এত এফিশিয়েন্ট না, এবং সরকার কোনো অবস্থাতে দোষ দিয়ে লাভ নাই। এই ব্যবসা বাণিজ্যের এইসব লোক পাঠানো না, এই ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্যে আমি লোক পাঠানো তো ব্যবসা বাণিজ্য, এটা ব্যবসা বাণিজ্য, এইসব ব্যবসা বাণিজ্যতে এফিশিয়েন্ট না। এখানে প্রাইভেট সেক্টরকে যে জিনিসটা পারে তাকে করে আসছে, এবং প্রাইভেট সেক্টরকে আপনি মনিটর করেন স্ট্রিক্টলি। আই এগ্রি। সেটাই করে তাইলে আমাদের বিশাল সংখ্যায় লোকজন চলে যাবে। আমাদের লোক এই মানে মালয়েশিয়া সহ বেশ কিছু ডেস্টিনেশনে লক্ষ লক্ষ লোক যাওয়ার কথা, যাচ্ছে হাজার হাজার। এবং দরজাগুলো আরো প্রশস্ত করা দরকার। এবং প্রাইভেট সেক্টরকে না দিলে আমি বলবো দারুণভাবে এই পুরো জিনিসগুলাকে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি ব্যক্তিগত কনসেপ্টটা কিন্তু ঠিক আছে, জিটুজি আনাতে সুবিধাটা যেটা হয়েছে প্রেসার হিসেবে কাজ করে, কিন্তু কেবল জিটুজি করাতে আবার সাধারণ সহনাগরিক যারা যাচ্ছে তাদের খরচটি কম হচ্ছে, কিন্তু পাইপে যাচ্ছে অনেক কম যাচ্ছে না, তারা তখন দিয়ে যাচ্ছে বিপজ্জনক পথে। হ্যাঁ, কারণ ওই পাইপে ঢুকতে পারছেন না তারা। আমাদেরকে ওইখানে আমাদের অর্থনীতি যেমন দারুণ একটা সম্ভাবনার কাছে, আমরা এখন যে স্কিল হিউম্যান রিসোর্স মানব সম্পদ ডেভেলপ করে আমরা যে ডাইভার্সিফিকেশন আরো করতে পারি, আমাদের ইকোনমিতেও 10%, ভাই যেটা বলছিলেন, যেটা হলো 10% গ্রোথ ইজ নট এট অল আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন। আমরা খুব ইজিলি মানব সম্পদ ডেভেলপ করে, এবং আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি নেই, যেরকম ভাবে যে নেগোশিয়েটিং স্কিল নিয়ে সৌদি আরব তাকে হ্যান্ডেল করা হয়েছে, ঠিক একই স্কিল নিয়ে যদি আমরা মার্কেট অ্যাপ্রোচটা করি, আই থিঙ্ক উইল বি ইন এ ডিফারেন্ট সিচুয়েশন। আয়েশা আক্তার জাহান শুনছিলেন। আমরা ছোটবেলায় একটা অঙ্ক করেছিলাম, বানরের পিচ্ছিল বাঁশের একটা অঙ্ক। 3 ফুট উঠলো 2 ফুট নামলো, উঠলে 2 ফুট নেমে যায়। আমাদের বাংলাদেশ এখন ওইরকম অবস্থায় আছে। ব্যবসার জন্য আমার প্রায় বিভিন্ন দেশে যেতে হয়, তো সিঙ্গাপুর, মালয়েশিয়া, এশিয়ার এই দেশগুলোতে গেলে আমি খুব ভালো লাগে। বাইরের দেশগুলো এত উন্নত, সবসময় আমি নিজের দেশের সাথে কম্পেয়ার করি তখন, যে সিঙ্গাপুর এত অল্প সময়ের মধ্যে, ওদের দেশে নিজেদের কোনো রিসোর্স নাই, সবকিছু ওদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তারপরে সিঙ্গাপুর আজকে অল্প সময়ের মধ্যে তাদের এত ইউনিটিটা আছে দেখে ওরা এই পর্যায়ে চলে আসছে। আমাদের ভেতরে ইউনিটিটা নাই দেখে আমরা সবসময় একজন আরেকজনের বিরোধী হয়ে কাজ করছি। তো বাংলাদেশকে যখন আমরা একটা ভালো জায়গায়, লাস্ট 5 ইয়ার্সে তো অনেক ভালোই ছিলাম আমরা সাধারণ জনগণ, কিন্তু এই 2013 শেষের দিকে আবার এই যে এখন এই জিনিসগুলো তো আমরা সাধারণ জনগণ কেন ভুগবো? আমি একটু ডিফারেন্ট ভাবে দেখি। আমাদের জনগণের প্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের এই বিষয়গুলোকে আমি একটু আমার নিজের মতো করে দেখি, যে একটা মানুষ যখন তাকে ভোট দিচ্ছেন, একটা পেপারে যখন একটা সিল করছেন, তখন শুধু উনি তাকে একটা সিল দিয়ে তাকে নির্বাচিতই করছে না, ওই এমপি উনি কিন্তু তার কাছে অ্যাকাউন্টেবল হয়ে যাচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, অ্যাকাউন্টেবল হয়ে যাচ্ছেন, এবং তিনি অবশ্যই উনি অ্যাকাউন্টেবল, এবং তাকে তার দায়িত্বটা পুরোপুরি 100% ফোকাস হয়ে পালন করতে হবে। এবং এটা সব দলের জন্যই আমি বলছি, আমি অনুরোধ করছি যে আপনারা ফোকাস থাকেন, সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে আপনারা আসছেন, আপনারা আমাদের নিরাপত্তা দেন। আমরা আমাদের দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। এই তো মানে এই জিনিসগুলো খুব টেনশন নিয়ে কেন থাকবো? 20 শতাব্দীতে যেখানে আমরা কোথায় কত আগায় যাচ্ছে গোটা। আপনি যে দেশগুলোর কথা বলছিলেন সেখানে কিন্তু একজন নাগরিক রাত্রি 2টোর সময় হাঁটতে পারে। হ্যাঁ, সত্যি কথা। কিন্তু আপনি ঢাকা শহরে বাড়িতে ফেরার আগে আমরা এখন চিন্তা করছি শেষ করে বাসায় যাব কিভাবে, আমার সাথে তো কোনো সিকিউরিটি নাই, কিছু নাই, মানে আমরা সবাই এরকম নিরাপত্তাহীনতায়। বা নাগরিকদের তো সিকিউরিটি থাকার কথাও না, রাষ্ট্রই তার নিরাপত্তা দেবে, রাষ্ট্রই নিরাপত্তা দিবে। আমি যে অরফানেজটা চালাচ্ছি, আমার এখানে 50টা মেয়ে শিশু আছে, আমি ইনশাল্লাহ এটা আরো 500, মানে আমার টার্গেট 2016 এর মধ্যে আমি এটা 500 বাচ্চা করব আস্তে আস্তে। এটা তো আমার কাছে না, এটা তো রাষ্ট্রের কাজ।
মেয়েদের কিন্তু সেক্ষেত্রে বোধহয় আবার আলাদা একটি আলোচনা থাকে যে রাষ্ট্র তো আপনিও রাষ্ট্রের বাইরে নন, জি জি হ্যাঁ, ব্যক্তি ঠিক মাত্রই আছে। রাষ্ট্রের অংশ, সুতরাং হ্যাঁ, ঠিক ব্যক্তির আছে। উদ্যোগগুলো রাষ্ট্রকে হ্যাঁ, ঠিক শক্তিশালী করে। রাষ্ট্র বাট তো ওই যে বাচ্চাগুলো যে স্কুলে যায় ওরাও তো বা স্কুলে এই বাচ্চাগুলো কেমন আছে সেই উদ্বেগটাও কিন্তু অনেক বড়। হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু দূর থেকে আমি এটা তো আমার গাজীপুরে, আমি রেগুলার এখানে এখন যেতেও পারছি না, মানে অনেক একটা ইনসিকিউর অবস্থার মধ্যে আমরা সবাই বসবাস করি। অনিরাপদ দিন যাপন বলতে এখন পারি। সময় আসছে সাধারণ জনগণের জেগে ওঠার, এবং সবাই মিলে আমরা এই ধরনের এই যে পেট্রোল বোমা এই জিনিসগুলোর এগেনস্টে দাঁড়ানোর সময় আসছে। এটা আমরা কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে আমরা এটা চাই না, ডেফিনেটলি এটা বন্ধ করতে হবে। ধন্যবাদ। আমরা শেষ 5 মিনিটে আছি, সেই মতো সময়টাকে ভাগ করে নিই নাইম ভাই। বক্তা 3 জন। না, আমি ছেড়ে দিই, ভাবি বলুক, ভাবির কাছে শুনি। ভাবি আজকে প্রথম দিন টক শোতে। আমার মনে হয় যে আমরা শুধু আসলেই নিরাপদ একটা সময় চাই, আমরা গণতন্ত্র চাই, আর্থিক মানে আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের সমৃদ্ধিটা চাই, আমরা আসলে সবই চাই। কিন্তু এই সব চাওয়ার জন্য প্রথমে দরকার আসলেই নিরাপত্তাটা, তারপরে শান্তিটা। আমি ওই প্রায়োরিটির সাথে একমত। কিন্তু এই যখনই আমার এই নিরাপত্তাটা আসবে, শান্তিটা নিশ্চিত হবে, তারপরে নিশ্চিতই গণতন্ত্রকে আমাদের শক্তিশালী করতে হবে, নইলে আবার আরেক অশান্তির সূচনা হবে। আমি জাস্ট বলতে চাই যেটা হচ্ছে যে সন্ত্রাস এবং সহিংসতা সম্পর্কে যা ঘটছে, এটাকে আমাদেরকে অবশ্যই সবাই মিলে, যেটা ভাবি বলছেন, যে সবাই মিলে এটাকে প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে, এবং এটার কোনো বিকল্প নাই। এবং এই সন্ত্রাস এবং সহিংসতা যারা অর্থ যোগান দেয়, এগুলার সোর্স গুলাকে আমাদেরকে চিহ্নিত আপনি করতে একটি হবে। ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বা এখনো আছেন, সেক্ষেত্রে আপনারা তো এটি আরো ভালো বলতে পারবেন যে এটা আমরা জানি এবং এটা ঘটছে। ইদানিং আমি তো খুবই ওয়ারিড এবং আপনি কিন্তু কথা বলেছেন রেমিটেন্স শব্দটি উচ্চারণ করেছেন। রেমিটেন্স শব্দটা, রেমিটেন্সের মাধ্যমে এখন কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে তারা তাদের স্টাইল বদলাচ্ছে, এবং এইগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা যদি এই ধরনের সন্ত্রাস এবং সহিংসতা চালিয়ে যায়, তাও সেই তাদের ওইগুলো স্পষ্ট করে বললে যে রেমিটেন্সের একটা অংশ কি টেরর ফিনান্সিং এ যাচ্ছে, এই উদ্বেগটাই এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার। বলছিলেন উনি, নাইম ভাই আপনি আসার আগে যেটি আহমেদ আল কবির স্যার বলছিলেন যে ব্যক্তির কাছেও যখন যাচ্ছে সেটি কিন্তু আরো বিপজ্জনক। টেরর ফিনান্সিং এরকমই হয়, বিভিন্ন ডাইমেনশন। প্রতিষ্ঠানগুলোর দিকে নজর রাখা সম্ভব, ব্যক্তির দিকে সম্ভব না। সন্ত্রাস এবং সহিংসতাকে যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের সকল ধরনের উচ্চাবিলাস, উৎসাহ, আমাদের প্রত্যাশা সবই বেঁচতে যাবে। ধন্যবাদ। আয়েশা আক্তার জাহান, আপনাকে বিশেষ করতে চাই। আমরা তো পৃথিবী তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি পিছনের দিকে, সামনে আগাচ্ছি আবার পিছনে চলে আসছি। তো আমার সব দলের কাছে একটা অনুরোধ, আপনারা যুদ্ধ করেন, আপনারা ঢাকার আশেপাশে কোনো একটা 100 একর জায়গা নিয়ে, আলাদা করে জায়গা নিয়ে ওইখানে যে দলে দলে যুদ্ধ করেন। আমরা সাধারণ জনগণ এই যুদ্ধের অংশীদার হতে চাই না, আমরা সাধারণ জনগণ পুড়তে চাই না। আমরা সাধারণ জনগণ, আমি যেন পেপার খুলে না দেখি যে একটা ট্রাক চালক তার শেষ সম্বল দিয়ে ট্রাক কিনে সেটা পুরায় ফেলে সে বসে রাস্তায় বসে কাঁদছে, একটা ছোট বাচ্চাকে বেবি ট্যাক্সি থেকে পুরা অবস্থায় নাচ্ছে। আপনারা যুদ্ধ করেন, ঢাকা শহরের বাইরে যে যুদ্ধ করেন, খোলা প্রান্তরে যে আগের যুগে যেভাবে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ হতো ওইভাবে যুদ্ধ করেন। সাধারণ জনগণ আসলে নিরাপত্তা চায়, আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। আমি একটা কথা বলতে চাই যে টেররিস্টরা রাজনীতিবিদ নয়, অতএব এদেরকে আলাদা করতে হবে। রাজনীতিবিদরা ওই টেররিস্টদের দায়িত্ব নেওয়া উচিত। সন্ত্রাসীরা নিছক সন্ত্রাসী, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যে টেররিজম রাজনীতিকে টেররিস্ট মুক্ত করতে হবে, এটা কোনো দলের ব্যাপার না, এটা সামগ্রিক। সন্ত্রাসীরা সন্ত্রাসী হয়ে থাকবে। ধন্যবাদ জনাব নাইমুল ইসলাম খান, ধন্যবাদ আয়েশা আক্তার জাহান, ধন্যবাদ ডক্টর আহমেদ আল কবির। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। অদ্ভুত সময়, যেটি আমরা শুরুতে বলছিলাম, অনেক বড় বড় বিষয় নিয়ে আমরা নিয়মিত কথা বলতে পারবো। গত 8 বছর বলেছি, হয়তো জানি না আর কতদিন বলতে পারবো, বলবো। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মাঝখানে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। গত বছরে আমরা দেখেছি প্রশ্ন চিহ্নের মতো একটি কিশোরের লাশ মনির নামে মারা গিয়েছিলেন, এবং আমাদের এই রাজনীতিতে যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে আছেন, ক্ষমতাটি মুখ্য, তাদের কাছে এগুলো হয়তো খুব বড় বিষয় নয়। কিন্তু 100 বার ক্ষমতায় কেউ আসলেও কি মনিরের মায়ের বা বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবেন মাথা উঁচু করে? আমি জানি না। আমার বিশ্বাস কোনো বিবেক সম্পন্ন মানুষ পারবেন না, এবং সেখান থেকে বোধহয় আমাদের প্রতিবাদটি শুরু করা উচিত। শুভরাত্রি।